সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে আমাদের সাথে মায়ানমারের গ্যাঞ্জাম হইছে। এমনকি কিছুদিন আগে এই কথাও শোনা যাইতেছিল যে আমেরিকা নাকি সেন্ট মার্টিন আইল্যান্ড দখল করে নিতে পারে নিজেদের মিলিটারি বেজ এখানে বসানোর জন্য। ইভেন এই কথাটা এত বেশি শক্ত হয়ে যাইতেছিল যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে ডিরেক্ট স্টেটমেন্ট দিতে হইছে বাংলাদেশকে ঠান্ডা করার জন্য। 2012 সালে আমরা মায়ানমারের এগেইনস্টে সমুদ্র সীমা রিলেটেড যে কেসটা জিতছিলাম, ওইখানে আমাদের কোস্ট লাইন বা উপকূল থেকে 12 নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত জায়গা বাংলাদেশ পাইছিল। সেইটার পিছনে অনেক বড় একটা ফ্যাক্টর কিন্তু ছিল এই সেন্ট মার্টিনস আইল্যান্ড। কেন এই 7.5 কিলো লম্বা আর 1.5 কিলো প্রস্থের ছোট্ট একটা আইল্যান্ড নিয়ে গ্লোবাল খেলোয়াড়দের মধ্যে এত বড় গেম চলতেছে, এই পুরা জিনিসটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে ইন্ট্রোডিউস করাই দিব ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপের সাথে, যেটা একটা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারিং অ্যাপ। এর ব্যাপারে বিস্তারিত কথা ভিডিওতে পরে বলতেছি। দেখেন, সেন্ট মার্টিন আইল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ এইটা বুঝতে হইলে এইটার জিওগ্রাফিক লোকেশন, কোন এক্স্যাক্ট জায়গাটায় আইল্যান্ডটা আছে, এইটা একটু আপনাদের বুঝতে হবে। আপনি যদি ম্যাপে দেখেন, বাংলাদেশ আর মায়ানমারের ঠিক বর্ডার ধরে একটা নদী চলে গেছে, যেই নদীটার নাম নাফ নদী। এইটার মুখেই ঠিক একটু দূরে সেন্ট মার্টিন আইল্যান্ডের অবস্থান। ইভেন বাংলাদেশের সীমানার একদম শেষ বিন্দু সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের একটু পরেই এই শেষ বিন্দুটাও কিন্তু সেন্ট মার্টিন আইল্যান্ডের ভিতরে অন্তর্ভুক্ত। এরপরে বাংলাদেশের আর কোনো সীমানা নাই দক্ষিণ দিকে। আমি এখানে কিছুদিন আগে গেছিলাম, ছবিও তুলে আসছি। এখন শীতকাল, বিচ ধইরেই অটো দিয়া ওই ছেড়া দ্বীপ পর্যন্ত যাওয়া যায়। 1937 সালের আগে এই এলাকাটার মধ্যে ক্লিয়ার করে কোনো বর্ডার লাইন বা সীমারেখা আঁকা ছিল না। ওই সময় এইটা নিয়ে কারো তেমন একটা মাথা ব্যথাও ছিল না। 1937 সালে কি হইল, বাংলাকে আলাদা একটা রিজিয়ন বা এলাকা হিসেবে চিন্তা করে এটাকে ব্রিটিশ ভারতের ম্যাপের ভিতরে ইনক্লুড করা হয়েছিল। তখন কিন্তু মায়ানমার নব্য গঠিত, তার মানে ওরা ওদের ম্যাপ ট্যাপ ঠিকঠাক করতেছে। ওই সময়ও কিন্তু মায়ানমারের পক্ষ থেকে এই সেন্ট মার্টিন নিয়ে তেমন একটা ইস্যু ক্রিয়েট করা হয় নাই। সমস্যাটা তৈরি হয় 2012 সালের পরে। এইখানে বইলা রাখা ভালো, 1937 সালের পর থেকে প্রতিটা ম্যাপেই সেন্ট মার্টিন আইল্যান্ডকে বাংলাদেশের পার্ট বা অংশ হিসেবে দেখানো হয়েছিল। সেই হিসাবে বাংলাদেশের ওই এলাকার সমুদ্র সীমার উপরে একটা অধিকার আসে। এইটা নিয়েই মায়ানমারের সাথে গ্যাঞ্জাম লাগে। 1974 সালে বাংলাদেশ আর মায়ানমারের মধ্যে একটা ডিল হয়, যেখানে ওরা এইটা এগ্রি করে যে আমাদের উপকূল থেকে সমুদ্রে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এরিয়া, এটা আমাদের সীমার অন্তর্ভুক্ত হবে। এটাই কিন্তু আন্তর্জাতিক নিয়ম। কাস্পিয়ান সাগর নিয়ে যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম, ওইখানেও কিন্তু বলা আছে যে প্রত্যেকটা দেশের উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত এরিয়া, এইটা ওই দেশের নিজস্ব সীমারেখা হিসাবেই চিহ্নিত হয়। ওই জায়গাটা ওই দেশের। যদি আপনি পানিটাকে সাগর মনে করেন আর কি, আর এটা তো বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, ওই সীমানাটা ওই দেশের নিজস্ব সীমানা। এর ভিতরে কে ঢুকবে কে বাইর হবে এই জিনিসগুলো ওই দেশ ডিসাইড করবে। এর বাইরে যে ফাঁকা অংশটা থাকবে, এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার বা আন্তর্জাতিক জলসীমা। যাই হোক, 1974 সালে সেই চুক্তির আন্ডারে কিন্তু মায়ানমার সেন্ট মার্টিনের আশপাশ দিয়ে তাদের বিভিন্ন জাহাজ যাতায়াতের সুযোগ পায়। কিন্তু 2008 সালে আওয়ামী লীগ সরকার আসার পরে এই চুক্তি নিয়ে যখন মায়ানমারের সাথে আবারও আলোচনা শুরু হয়, তখন মায়ানমার এই 1974 চুক্তির এক্সিস্টেন্সকে অস্বীকার করে। ওরা অনেকটা বলতে থাকে, আমরা এইরকম কোনো চুক্তি তো করেই নাই। বাংলাদেশ কয়েকদিন চেষ্টা করছে এটাকে মিটমাট করার, কিন্তু মিয়ানমার সরকার এই দিক থেকে কোনো ধরনের মধ্যস্থতায় আসার কোনো লক্ষণই দেখায় নাই। তো বাংলাদেশ এখন কি করবে? ওরা সরাসরি গেছে ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি বা ইউএন ক্লোজ বরাবর একটা নিষ্পত্তির জন্য আবেদন করতে। মায়ানমার যেটা চাইতেছিল, ওরা এই সমুদ্র সীমাটাকে ইকুয়ালি সমানভাবে দুই ভাগ করবে। কিন্তু বাংলাদেশ তো হইতেছে বদ্বীপ আকৃতির ডেল্টা। এই আকৃতির কারণে যদি আপনি সমানভাবে এটাকে ভাগ করেন, তাহলে বাংলাদেশ বিশাল একটা সমুদ্র সীমা হারাবে। এন্ড মায়ানমার জাস্ট অল্প একটু ওদের এলাকা সমুদ্রের সাথে ঘেঁষে আসছে দেখে বঙ্গোপসাগরের বিশাল একটা এলাকা পাওয়া যাবে। তো এটা তো বুঝতেছিনি মোরালি উচিত না। এন্ড এই রিজিয়নের যত ম্যাপ আছে সবগুলাই সেন্ট মার্টিনকে বাংলাদেশের অংশ হিসাবে স্বীকৃতি যেহেতু দিতেছে, ইউএন ক্লসের জন্য এই ডিসিশনটা নেওয়া অনেক ইজি ছিল। এখন মায়ানমার যেহেতু লিগালি সেন্ট মার্টিনের আশেপাশের এলাকাকে নিজেদের দিকে নিতে পারতেছে না, ওরা প্রোপাগ্যান্ডা ছড়ানো শুরু করে। ওরা অ্যাকচুয়ালি বুঝে যে হিস্টোরিক্যালি বিভিন্ন ম্যাপের মধ্যে সেন্ট মার্টিনকে যেহেতু বাংলাদেশের অংশ করে দেখানোই হয়েছে, এই জায়গাটাতে ওরা অলরেডি হাইরা গেছে। ওরা তখন ওদের দেশের বিভিন্ন
সোর্সে সেন্ট মার্টিনকে নিজেদের দেশের অংশ হিসেবে দেখানো শুরু করে, বলে সেন্ট মার্টিন মায়ানমারের একটা পার্ট। এন্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দিকটাতে প্রতিবারই প্রচন্ড কড়াভাবে বিরোধিতা করা হয়েছে। মায়ানমারের রাষ্ট্রদূতকে ডাইকাইনা প্রত্যেকবারই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মায়ানমারের অ্যাম্বাসেডরকে ডাইকাইনা চিঠি পাঠানো হয়েছে মায়ানমারে, এন্ড প্রতিবারই মায়ানমারকে মাফ চাওয়া লাগছে। সো মায়ানমার এখানে বেশি একটা সুবিধা করতে পারে নাই, এন্ড বাংলাদেশ জিনিসটা জিতা গেছে। সো এই কাহিনী নিয়ে আর তেমন কোনো প্যারা নাই। পরবর্তী কাহিনীতে যাওয়ার আগে আপনাদেরকে ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপটা সম্পর্কে কিছু বলা দরকার। আপনারা অলরেডি জানেন ট্যাপ ট্যাপ সেন্ড একটা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারিং অ্যাপ, এন্ড এই অ্যাপটা বর্তমানে আমাদের প্রবাসী অনেক ভাইদের কাছে বেশ পপুলার হয়ে উঠছে। এই যে আপনি টাকাটা পাঠাইতেছেন, এর জন্য এক্সট্রা করে কোনো ফি দেওয়া লাগতেছে না আপনার। সো আপনি যদি একজন প্রবাসী হন, তাহলে বিভিন্ন প্রয়োজনে টাকা দেশে পাঠাইতে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন। বিশেষ কিছু সুবিধা, এইটার ব্যবহার সম্পূর্ণ ফ্রি, রেজিস্টার করতে বা মানি ট্রান্সফার করতে কোনো মানি ট্রান্সফারিং চার্জ লাগে না, এবং সেই সাথে 2.5% সরকারি প্রণোদনা তো থাকতেছেই। খুবই ভালো এক্সচেঞ্জ রেট দেয়, ডলার, পাউন্ড, ইউরো কিংবা দিরহাম, আপনার কারেন্সি যেটাই হোক না কেন, আপনি সব থেকে ভালো রেট পাবেন এই ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপে। দেশে যার কাছে আপনি টাকা পাঠাইতেছেন তার সরাসরি বিকাশ বা নগদ অ্যাপে বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, এমনকি ক্যাশ পিক আপ করার অপশনেও টাকা পাঠানো যায়। আপাতত শুধু ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে। খুবই তাড়াতাড়ি, বলা চলে একদম মুহূর্তের মধ্যেই টাকাটা পৌঁছায় যায় দেশে। বিশ্বের অনেক দেশ থেকে, যেমন ইউকে, ইউএসএ, কানাডা, ইউরোপের প্রায় সব দেশ থেকে টাকা পাঠানো যাইতেছে। আর এখন তো ইউএই বা সংযুক্ত আরব আমিরাত থেকেও টাকা পাঠানো যায়। আর আপনি যদি এই অ্যাপটার একদম নতুন ব্যবহারকারী হন, এর আগে কখনো এই অ্যাপটা ব্যবহার করেন নাই, তাইলে প্রথম ট্রান্সফারের সময় আমার নামটা একটু মনে করবেন। প্রোমো কোডের জায়গায় এনআইএত ENAYET এইটা যদি আপনি লেখেন, তাইলে সাথে সাথেই পাওয়া যাবেন $10 বা 10 পাউন্ড বা 10 ইউরো কিংবা 25 দিরহাম বোনাস। সো আর দেরি না করে ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে বিদেশ থেকে সহজেই দেশে টাকা পাঠান। আপনাদের খেয়াল রাখতে হবে, সেন্ট মার্টিন দ্বীপটা কিন্তু বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ড। ইভেন এইটাকে রক্ষা করার একটা নিউজ লিওনার্দো দি ক্যাপ্রিও কিন্তু টুইট করছিলেন, জানি না আপনাদের মনে আছে কিনা। এই ধরনের কোরাল আইল্যান্ডের পানি কিন্তু খুবই পরিষ্কার হয়। এখন একটু অন্যদিকে কথা বলি। 60-এর দশকে পাকিস্তানের প্রধান আইয়ুব খান কিন্তু চেষ্টা করছিলেন এই সেন্ট মার্টিন আইল্যান্ডে ইউএস এর মিলিটারি বেজ স্থাপন করতে দেয়া যায় কিনা এইটার ব্যাপারে অনুমতি দেওয়া। তখন তো এই সেন্ট মার্টিন পাকিস্তানের পার্ট, বুঝতেছেনি, তখন তো পূর্ব পাকিস্তান ছিল। কিন্তু সেই সময় বামপন্থী এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগের বিদ্রোহের মুখে এইটা উনি করতে পারেন নাই। এই সেন্ট মার্টিনে মিলিটারি বেজ স্থাপন করতে দেওয়ার কথাটা এরপরে আরো দুইবার আসছে। একবার মেজর জেনারেল জিয়াউর রহমানের সময়ে, আর একবার হোসেন মোহাম্মদ এরশাদের শাসন আমলে। এবার কিন্তু এই কথাটা উঠছিল প্রথম বাংলাদেশের সংসদে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন 14 জুন জাতীয় সংসদে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাগে রাখতে স্যাংশন দিয়েছে, এখন নির্বাচনকে উপলক্ষ করে ভিসা নীতি ঘোষণা করেছে। তারা সেন্ট মার্টিন চায়, কোয়াডে বাংলাদেশকে চায়। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমাদের এখন ভাবার সময় এসেছে, আমেরিকার হঠাৎ এই অতি উৎসাহের হেতু কি, গণতন্ত্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ? আর পরবর্তীতে কোন দেশের নাম ডিরেক্টলি না বললেও প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ ইজারা দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তার দ্বারা হবে না। সেন্ট মার্টিন নিয়ে সরকারের দিক থেকে এইসব কথা আসার পর 22 জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন, সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটা তার রাজনৈতিক কৌশল। আমি পলিটিক্যাল এইসব ব্যাপার স্যাপার নিয়ে আপনাদেরকে খুব একটা বেশি এই ভিডিওতে বিরক্ত করব না, তার কারণ অলরেডি মিডিয়া মারফতে আপনারা এইসব অনেক জানেন। আমি একটু বলি, সেন্ট মার্টিনে ইউএসএ বেস কেন বসাইতে চাইতে পারে, এইটার গুরুত্বটা আসলে কোন জায়গায়। সেন্ট মার্টিনে যদি ইউএস বেস বসাইতে পারে, তাইলে তারা একই সাথে লাওস, ভিয়েতনাম, মায়ানমারের দিকে নজর রাখতে পারবে, আবার বাংলাদেশের থ্রুতে এই সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়াতে নিজেদের পাওয়ার গ্রো করাইতে পারবে। তো সেন্ট মার্টিন হইতেছে জাস্ট সিম্পল একটা লোকেশন। আসল ফাইট কিন্তু এই লোকেশনটা নিয়ে না, আসল ফাইট সফট পাওয়ারটা নিয়ে। ইউএস এর পাওয়ার কিন্তু এই দক্ষিণ এশিয়া রিজিয়নের মধ্যে আস্তে আস্তে কমতির দিকে আছে। ইন্ডিয়াকে নিয়ে ওরা ব্যাপক বিপদে আছে। বাংলাদেশও এখন সেই সব ডিসিশনই নেয় যেটা বাংলাদেশের নিজেদের জন্য ভালো হবে। ওরা কোনো একটা নির্দিষ্ট পোলের দিকে এখন আর যায় না। তো এই পুরো দিকটা থেকে ইউএস এর সফট পাওয়ার বজায় রাখার জন্য সেন্ট মার্টিনের মতন জায়গায় মিলিটারি বেস স্থাপন করলে ওদের জন্য অনেক দিক থেকে সুবিধা হবে। আপনাদেরকে বুঝতে হবে, আমাদের এখনকার সময় সবচেয়ে অ্যাট্রাকটিভ টুরিস্ট স্পটগুলোর একটা কিন্তু
কিন্তু হচ্ছে এই সেন্ট মার্টিন। আজকে থেকে প্রায় 250 বছর আগেও কিন্তু ঠিক একই অবস্থা ছিল, কিন্তু তখন বণিকদের জন্য একটা টুরিস্ট অ্যাট্রাকশন ছিল এই সেন্ট মার্টিনস আইল্যান্ড। প্রথম প্রায় 250 বছর আরব বণিকরা এখানে আসে, তারা এই জায়গায় আসতো রিল্যাক্স করতে, নাম দিছিল জাজিরা। প্রচুর পরিমাণ নারিকেল থাকার কারণে স্থানীয়রা এটাকে তারপরে নাম দেওয়া শুরু করেন নারিকেল জিঞ্জিরা। এরপরে 1900 সালে ব্রিটিশ আমলে ভূমি জরিপের সময় এই দ্বীপটাকে ব্রিটিশ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। আমাদের পর্যটন অধিদপ্তরের মতে এই জায়গাটার নাম সেন্ট মার্টিন দেওয়া হয়েছিল খ্রিস্টান পাদ্রী ফাদার মার্টিনের নামানুসারে। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিন বলেন সেই সময় চট্টগ্রামের ডেপুটি কমিশনার মিস্টার মার্টিনের নামে এই দ্বীপের নামকরণ করা হয়। ওকে, ইউএস সেন্ট মার্টিন পাইতেছে না এই ব্যাপারটা শিওর, কিন্তু আপনি বুঝতে পারেন একটা দেশ অন্য একটা দেশের রাজনীতির ভিতরে কতটা মাথা গলাইলে এই দ্বীপ দখল নিয়ে এত পরিমাণ কথা হইতে পারে। বাংলাদেশ কিন্তু এখন গ্লোবাল জিওপলিটিক্যাল সিনারিওতে একটা অ্যাবসলিউট বাঘের বাচ্চা। সো বাংলাদেশকে নিয়ে খুব বেশি হেলাফেলা এখন করা যাবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্যামেরার চার্জ হঠাৎ করে কেন জানি শেষ হয়ে গেছে, এই কারণে আমার চেহারা হয়তো আপনারা দেখতেছেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ।